দর্শক, দক্ষিণ এশিয়ার কূটনীতিতে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসছে একটি নাম, ব্রিক্স। চীন সফরে থাকা প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং বাংলাদেশের ব্রিক্সে সম্পৃক্ততার বিষয়ে ইতিবাচক অবস্থানের কথা জানিয়েছেন। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিনও নিশ্চিত করেছেন, ব্রিক্সে বাংলাদেশের অন্তর্ভুক্তির ক্ষেত্রে বেইজিং সহযোগিতা করবে। শুনতে নতুন মনে হলো, বাংলাদেশের ব্রিক্স যাত্রার গল্প আজকের নয়। শেখ হাসিনার সরকারের সময় 2023 সালে ব্রিক্সে যোগ দেওয়ার জন্য আনুষ্ঠানিক আবেদন করেছিল বাংলাদেশ। সে সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও বাংলাদেশের সদস্য পদ নিয়ে ইতিবাচক অবস্থান নিয়েছিলেন, কারণ ভারত নিজেও ব্রিক্সের প্রতিষ্ঠাতা সদস্য। কিন্তু শেষ পর্যন্ত বাংলাদেশ সদস্য হতে পারেনি। কেন পারেনি সে বিষয়ে আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা কখনো দেওয়া হয়নি। বিশ্লেষকদের মতে, সদস্য সংখ্যা সীমিত রাখা, সম্প্রসারণের রাজনৈতিক সমীকরণ এবং সদস্য দেশগুলোর অভ্যন্তরীণ ঐক্যমত্যের বিষয়টি তখন বড় বাধা হয়ে দাঁড়িয়েছিল। এখন প্রশ্ন হচ্ছে, ভারতের সমর্থনেও যখন হয়নি, তখন কি চীনের সমর্থনে হবে? এর উত্তর এখনো নিশ্চিত নয়, কারণ ব্রিক্সে নতুন সদস্য অন্তর্ভুক্তির সিদ্ধান্ত কোনো একক দেশ নেয় না। বিদ্যমান সদস্যদের ঐক্যমত্য প্রয়োজন হয়, অর্থাৎ চীন সমর্থন দিলেই বাংলাদেশ সদস্য হয়ে যাবে। বিষয়টি এতটা সহজ নয়। তবে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি এবং ব্রিক্সের সবচেয়ে প্রভাবশালী সদস্যদের একটি হিসেবে চীনের সমর্থন বাংলাদেশের সম্ভাবনাকে অবশ্যই শক্তিশালী করতে পারে। দর্শক, ব্রিক্সটা কি? 2006 সালে ব্রাজিল, রাশিয়া, ভারত ও চীন মিলে এই জোটের যাত্রা শুরু করে। 2010 সালে দক্ষিণ আফ্রিকা যোগ দেওয়ার পর নাম হয় ব্রিক্স। পরে এই জোটে যোগ হয়েছে মিশর, ইথিওপিয়া, ইরান, সংযুক্ত আরব আমিরাত, ইন্দোনেশিয়া সহ আরও কয়েকটি দেশ। বর্তমানে এটি শুধু অর্থনৈতিক জোট নয়, বরং পশ্চিমা প্রভাবের বাইরে বিকল্প বৈশ্বিক অর্থনৈতিক ও রাজনৈতিক প্ল্যাটফর্ম হিসেবেও নিজেদের প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে। ব্রিক্সের সবচেয়ে বড় শক্তি এর অর্থনীতি। বিশ্বের প্রায় অর্ধেক জনগোষ্ঠী এবং বৈশ্বিক জিডিপির উল্লেখযোগ্য অংশ এখন এই জোটের সদস্য দেশগুলোর হাতে। নিজেদের মধ্যে স্থানীয় মুদ্রায় বাণিজ্য বাড়ানো, উন্নয়ন প্রকল্পে অর্থায়ন, অবকাঠামো বিনিয়োগ এবং বৈশ্বিক আর্থিক ব্যবস্থায় উন্নয়নশীল দেশগুলোর প্রভাব বাড়ানোই এই জোটের অন্যতম লক্ষ্য। দর্শক, মনে প্রশ্ন আসতেই পারে, বাংলাদেশ যদি ব্রিক্সের সদস্য হতে পারে তাহলে কি লাভ? সবচেয়ে বড় সুবিধা হতে পারে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক থেকে সহজ শর্তে বড় অঙ্কের ঋণ পাওয়ার সুযোগ। অবকাঠামো, বিদ্যুৎ, রেল, নদী ব্যবস্থাপনা কিংবা শিল্পায়নের মতো প্রকল্পে বিকল্প অর্থায়নের নতুন দরজা খুলতে পারে। একই সঙ্গে চীন, ভারত, ব্রাজিল কিংবা রাশিয়ার মতো বড় অর্থনীতির সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর সুযোগও তৈরি হতে পারে। বর্তমান সরকারের জন্য এর রাজনৈতিক গুরুত্ব কম নয়। তারেক রহমানের সরকার বিদেশি বিনিয়োগ, কর্মসংস্থান ও রপ্তানি বাড়ানোর যে লক্ষ্য নিয়েছে, ব্রিক্সের সদস্যপদ সেই কৌশলকে আরও শক্তিশালী করতে পারে। চীন ইতোমধ্যে তিস্তা মহাপরিকল্পনা, নদী ব্যবস্থাপনা, অবকাঠামো, শিল্প বিনিয়োগ এবং কর্মসংস্থান সৃষ্টিতে সহযোগিতার আগ্রহ দেখিয়েছে। দুই দেশের মধ্যে 13টি সমঝোতা স্মারকও সই হয়েছে। ফলে অর্থনৈতিক সম্পর্ক নতুন গতি পাওয়ার ইঙ্গিত মিলছে। তবে বাস্তবতাও রয়েছে। ব্রিক্স কোনো সামরিক জোট নয়, আবার সদস্য হলেই রাতারাতি বিপুল বিনিয়োগ বা অর্থনৈতিক অলৌকিক পরিবর্তনও আসে না। সদস্য পদের সুফল নির্ভর করে একটি দেশ কতটা কার্যকরভাবে জোটের সুযোগ কাজে লাগাতে পারে তার উপর। এখন তাই বাংলাদেশের সামনে প্রশ্ন একটাই, শেখ হাসিনার আমলে যে স্বপ্ন বাস্তব হয়নি, সেটি কি তারেক রহমানের সরকারের হাত ধরে পূরণ হবে, নাকি আবারও আন্তর্জাতিক ভূ রাজনীতির জটিল সমীকরণে আটকে যাবে বাংলাদেশের ব্রিক্স যাত্রা? এর উত্তর হয়তো মিলবে আগামী কয়েক মাসেই। তবে একটি বিষয় স্পষ্ট, দক্ষিণ এশিয়ার কূটনৈতিক দাবার ছকে বাংলাদেশকে ঘিরে চীন ও ভারতের আগ্রহ এখনো কমেনি। আর সেই কারণেই ব্রিক্সে বাংলাদেশের সদস্যপদ এখন শুধু অর্থনীতির নয়, বরং ভূ রাজনীতিরও একটি বড় আলোচনার বিষয়।